ডাকসু নির্বাচনে বর্জনকারী ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক জিতলেন ভিপি পদে। জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী এবার ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিক্ষোভ, সবই পূর্ব পরিকল্পিত বলছে ছাত্রদল। ভিপি পদে যে নির্বাচন সেটাকে প্রত্যাখ্যান করছি, আমরা পুনরায় নির্বাচন চাই। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে। পুনর্নির্বাচনের সুযোগ নেই। সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে 28 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা থাকবে। এখন কি বর্জনের কোনো যৌক্তিকতা আছে? দল নয়, প্রার্থীকেই গুরুত্ব দেওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য আলাদা কর্নার রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেকে 6টি প্রকল্প অনুমোদন। চুরিহাচ্চার আগুনের ঘটনায় ডিএনএ টেস্টে আরও 5 জনের লাশ শনাক্ত। সংগ্রহ করা 52 স্বজনের নমুনার কারো সঙ্গেই মেলেনি 2 জনের মরদেহ। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম 1 চুলা 750 থেকে বাড়িয়ে 1350 এবং 2 চুলা 800 থেকে বাড়িয়ে 1440 টাকা করার প্রস্তাব তিতাসের। অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে এবার উচ্ছেদ করা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের অবৈধ স্থাপনা। খেয়াঘাট সরানোর প্রতিবাদে মাঝিদের বিক্ষোভ। এবং গ্লুকোমাজনিত অন্ধত্বের ঝুঁকিতে দেশের প্রায় 30 লাখ মানুষ। অসচেতনতা ও পর্যাপ্ত সেবা কেন্দ্রের অভাবে কারণ, সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। ঘটনাবহুল ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং এজিএস নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন। এর আগে গতকাল দিনভর ভোট গ্রহণে নানা নাটকীয়তা ও বর্জনের ঘটনা ঘটে। রাত 3:15টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। ফল ঘোষণার পর প্রত্যাখ্যান করে ছাত্রলীগ। ফল প্রত্যাখ্যান করেন অন্য প্রার্থীরাও। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরুর নাম ঘোষণার পর এভাবেই থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া। জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বনি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ। টানা আধ ঘন্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় ভিসি প্রভিসি সহ উপস্থিত শিক্ষকরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। পরে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে আবারও নির্বাচন দাবি করে ছাত্রলীগ। যিনি ডাকসুর প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্টের পাশে হামলা করেছে, সে কখনো ডাকসু ভিপি হতে পারে না। আমার দাবি হচ্ছে ওই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই আজকে যে হয়েছে রোকেয়া হলে সেই ঘটনা তদন্ত করতে হবে। ভিপি পদে যে নির্বাচন সেটাকে প্রত্যাখ্যান করছি, আমরা পুনরায় নির্বাচন চাই। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ কর্মীরা।
কেন্দ্রীয় বাকি 22 পদের একটিতে ছাড়া সবগুলোতেই জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। এছাড়া 18টি হলের 12টিতেই ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী জয় পেয়েছে। 6টি হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। জিয়া, বিজয় 71, মুহসিন, SM, ইফ রহমান, শহীদুল্লাহ, জগন্নাথ ও জসিমউদ্দিন হলে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। ফজলুল হক মুসলিম হলে ভিপি সহ 5 পদে স্বতন্ত্র প্রার্থী আর জিএস সহ 8 পদে ছাত্রলীগ। অমর 21 হলে ভিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা 6 পদে ও জিএস সহ 7 পদে ছাত্রলীগ। জহুরুল হক হলে জিএস পদে স্বতন্ত্র ও বাকি পদে ছাত্রলীগ। বঙ্গবন্ধু হলে 2 পদে স্বতন্ত্র প্রার্থী ও বাকিগুলোতে ছাত্রলীগ। সূর্য সেনে 2 পদে স্বতন্ত্র প্রার্থীরা আর বাকিগুলোতে ছাত্রলীগ জয়ী হয়েছে। শামসুন্নাহার হলে পূর্ণ প্যানেলে স্বতন্ত্র প্রার্থী। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি সহ 3 পদে স্বতন্ত্র প্রার্থী ও বাকি পদগুলোতে ছাত্রলীগ। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ভিপি, জিএস সহ 5 পদে স্বতন্ত্র প্রার্থীরা, বাকি 8 পদে ছাত্রলীগ। রোকেয়া হলে ভিপি, জিএস সহ 10 পদে ছাত্রলীগ এবং 3টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পুনর্নির্বাচনের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। একই দাবিতে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় ছাত্রদল নেতারা অভিযোগ করেন নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত। ভিপি পদে জয়ী হিসেবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরের নাম ঘোষণার পর থেকেই ফলাফল প্রত্যাখ্যান করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ। এ সময় তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে তারা। ভিপির ফলাফল কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি করেন ছাত্রলীগ। পুরো নির্বাচন আবার চাই, পূর্ণাঙ্গ সুষ্ঠু নির্বাচন চাই। কারণ যারা ভিসির বাড়ি ভাঙে, ভিসির বাড়িতে আগুন দেয়, তারা কেমনে ভিসির প্রার্থী হয় এবং তারা কেমনে বিজয় লাভ করে, এটা আমাদের নিকট আসলেই প্রশ্নাতীত। যথাসময়ে ভোট 2টা পর্যন্ত গ্রহণ করা হয়েছে, তারপরে রেজাল্ট কেন রাত্রেবেলা অন্ধকার হলো? আর একজন শিবির কিভাবে আমাদের নেতা হয়? ঢাকা ইউনিভার্সিটির যে প্রগতিশীল যে ছাত্ররা, তারা এই ধরনের একজন মানুষকে বিপি হিসেবে কোনোদিনও মানে নাই, মানবে না। যতক্ষণ পর্যন্ত আবার পুনরায় নির্বাচন না হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পরিদর্শন করে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন নির্বাচনের ফলাফল পূর্ব পরিকল্পিত। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত আমি মনে করি না। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। এদিকে সামান্য ভুল ত্রুটি স্বীকার করে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে পুনর্নির্বাচনের সুযোগ নেই। সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে 28 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা থাকবে, এটা করুক। কিন্তু ওরা যে নির্বাচন বর্জন করলো, এখন কি বর্জনের কোনো যৌক্তিকতা আছে? ভিপির মতো পোস্টে পার হয়ে গেছে, অফিসের সুযোগ নাই। সকাল থেকে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং বেলায়েত হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অবস্থাটা যদি বলি যে এখন আসলে এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে এখানে ধাওয়া ধাওয়ার ঘটনা ঘটেছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই টিএসসিতে দুপুর 12টার কাছাকাছি সময়ে যারা গতকালকে ডাকসু নির্বাচনে ভোট বর্জন করেছেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। তারা মিছিল স্লোগান দিয়ে তারা এই নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছিলেন। তার কিছুক্ষণ পরেই আমরা দেখেছি যে বলা হয়েছে এখন থেকে প্রায় 20 মিনিট হবে, 20 মিনিটের আগে এখানে একদল যুবক, একদল শিক্ষার্থী তারা এসেছিলেন, হাতে কিছু লাঠিসোঁটা আমরা দেখেছি। তারা এসে এখানে তাদের সঙ্গে এখানে ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা বলছেন তারা ছাত্রলীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদেরকেও আহত করা হয়েছে। সব মিলিয়ে এখানে বলা যায় যে এখানে যে পরিস্থিতি এখন বিরাজ করছে বলা যায় যে একেবারেই থমথমে পরিস্থিতি। তবে সকালে আমরা দেখেছি যে সকালে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, কিন্তু এই যে গতকালকে ডাকসু নির্বাচনের
কারচুপির অভিযোগ এনে তারা বলছেন যারা বাম প্রগতিশীল জোট সহকারে কোটা সংস্কার আন্দোলনকারীরা সহ এখানে এসে অবস্থান নেওয়ার পরে এখানে কিন্তু এই ঘটনাটির সূত্রপাত হয়। আপনাকে জানিয়ে রাখতে চাই যে ডাকসু নির্বাচনে যিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ অধিকার আন্দোলনের নেতা নুরুল হক নুরু, তিনি কিছুক্ষণ আগে এখানে আসার পরেই কিন্তু এই ঘটনাটি শুরু হয়ে যায়। তিনি সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকরা তার কাছে যাচ্ছিলেন, এমন সময় আমরা দেখেছি যে একদল যুবক এখানে আসলো এবং এখানে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং দুই পক্ষের পক্ষ থেকেই স্লোগান দেওয়া হচ্ছে। তবে যেই পক্ষটি আসার পরে এখানে এই ঘটনাটি ঘটেছে তারা কিন্তু এরই মধ্যে এখান থেকে চলে গেছে। তবে এখন যারা এই টিএসসিতে অবস্থান করছেন বাম প্রগতিশীল জোট, কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন সহ যে সমস্ত সংগঠনগুলো নির্বাচন বর্জন করেছেন তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদের উপর হামলা করা হয়েছে বলে তারা দাবি করে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তীতে আরও কি হয় আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। ধন্যবাদ বেলায়েত। সেই ফল প্রত্যাখ্যান করে ভিপি পদের ফলাফল প্রত্যাখ্যান করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের কর্মীরা যে সকাল থেকে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থান এখনো পর্যন্ত এখানে রয়েছে। আপনি দেখছেন হয়তো এই মুহূর্তে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, তারা প্রতিবাদী মিছিল করছেন। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রগতিশীল জায়গাতে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন সেটি কোনোভাবেই স্বাভাবিক ফল না, সেই ফল তারা প্রত্যাখ্যানের জন্য দাবি তুলছেন এবং উপাচার্যের বরাবর তারা সেই দাবি করছেন। কিন্তু সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত উপাচার্য বাসা থেকে বের হননি, উপাচার্য তার বাসভবনে আছেন। আমরা জেনেছি এখন থেকে ঘন্টাখানেক আগে আমরা উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদেরকে উপাচার্যের বাসভবন থেকে যেটি জানানো হয়েছে তিনি বিশ্রামে আছেন। এই হচ্ছে বিষয়। তবে এখানে যারা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই ফলাফল পুনরায় নির্বাচন দেওয়া না হবে এবং এই ফল বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। আমরা দেখেছি যে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এখানে এসে জড়ো হয়েছেন এবং কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যদি বলছেন যে ভিপি পদের ফলাফল বাতিল করতে হবে, আবার কেউ কেউ বলছেন ভিপি নয় শুধু পুরো ডাক্তার নির্বাচনের ফলাফলই বাতিল করতে হবে। এছাড়া হল সংসদ নিয়ে তারা তেমন কোনো অভিযোগের কথা বলছেন না। তারা যেটি বলছেন সেটা হচ্ছে দুপুর 2টা বাজে, অর্থাৎ গতকাল দুপুর 2টা বাজে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা ছিল, তারপরে 5:30 থেকে 6টা নাগাদ ফলাফল দেওয়ার কথা। কিন্তু ফলাফল যেহেতু রাত 4:30, 5টা সময় পর্যন্ত লেগেছে ফলাফল ঘোষণা করতে, এই কারণটাই তারা বলছেন যে এখানে উপাচার্য সহ অন্যান্য যারা নির্বাচনের সঙ্গে দায়িত্বে নিয়োজিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা এখানে কোনো ধরনের অসঙ্গতি করেছেন, সে কারণেই ফলাফলটি এরকম হয়েছে। অর্থাৎ ভিপি পদে ছাত্রলীগের যিনি প্রার্থী তিনি পরাজিত হয়েছেন। এই দাবি শিক্ষার্থীরা এখান থেকে করছেন এবং তারা এখনো পর্যন্ত অবস্থান বলবৎ রেখেছেন। আর সকাল থেকে আমরা দেখেছি যে উপাচার্যের বাসভবনের একেবারে প্রধান ফটকে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন, তাদের অবস্থান এখনো পর্যন্ত রয়েছে। উপাচার্যের বাসভবন থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর জানাতে এতক্ষণ যোগ দিয়েছিলেন বেলায়েত হোসাইন এবং খান মোহাম্মদ রুমেল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব আলোচনায় ডাকসু নির্বাচন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা তাদের সমস্যা সমাধানে কাজ করবে নতুন নেতৃত্ব। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী গুরুত্ব পেয়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা। ছুটির আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসের কোনো তাড়া নেই। শিক্ষার্থীরা মেতেছেন গল্প আড্ডায়। আলোচনার ইস্যু ঘুরে ফিরে একটাই, ডাকসুতে কে জিতলো কে হারলো। প্রতিটা ভোটারের নিজস্ব একটা পছন্দ আছে, সেখানে হচ্ছে অনেক সময় ব্যক্তির জনপ্রিয়তা অনেক সময় আসলে দলকেও ছাড়িয়ে যেতে পারে। হলে ভোট কেন্দ্র হওয়াটা নিয়ে আসলে অনেকের মধ্যে সংশয় ছিল। এই বিষয়টাকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দেয়নি বিধায় আসলে নানা ধরনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। তারা বলেছিল যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এখন তারাও আবার প্রশ্ন তুলছে যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল কিনা। সুতরাং এটা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা একটু কনফিউশনে আছি। সব দল যদি ডাকসুতে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো, কারণ সবার মতামতটা সেখানে থাকবে। আরো কিছু পদে অন্য দলের প্রার্থী থাকা উচিত ছিল। ফলাফল চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন নির্বাচন নিয়ে কোনো নেতিবাচক প্রভাব যাতে না পড়ে তাদের শিক্ষা জীবনে, সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশও। আজকের ক্যাম্পাসটা কিন্তু অনেকটাই শান্ত পরিবেশ। ছাত্র রাজনীতিতে যে একটা পরিবর্তন আসছে, হ্যাঁ,
যেখানে সুষ্ঠু ধারা রাজনীতির চর্চা হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটাও আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আর আমরা এমন ক্যাম্পাসই তো চাই। যেরকম পরিস্থিতি বিরাজ করতেছে এটা ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। আর সব সংগঠনের পক্ষ থেকে বা যারা নির্বাচিত হয়েছে তারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সব কিছু ঠিক করে নেবেন, এটাই আমি আশা করি। ছাত্রলীগ সহ স্বতন্ত্র থেকে যারা হয়েছে সবাই যদি তারা পরস্পর ভ্রাতৃত্ব হয়ে কাজ করে তাহলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অবশ্যই হবে। কেন্দ্রীয় সংসদের চেয়ে কোনো অংশেই কম নয় হল সংসদের আলোচনা। জয় পরাজয়ের অঙ্ক ছাড়াও আবাসিক শিক্ষার্থীদের ভাবনায় রিডিং রুম, গণরুম, খাবারের মান আর পড়াশোনার নিশ্চিত পরিবেশ। কম্বিনেশনের মাধ্যমে ছাত্র সমাজ তাদের পূর্ণাঙ্গ অধিকার এবং দায়িত্ব সবকিছু সুন্দরভাবে পালন করতে পারবে, এটাই আমাদের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। যারা মনে করছে যারা যোগ্য এবং যারা ছাত্রদের দাবি দাওয়াগুলো ভালোভাবে তুলে ধরতে পারবে, কাজ করতে পারবে ভালোভাবে, তাদেরকেই ভোট দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের যে চাওয়া পাওয়া এগুলো সব ফিল আপ হবে। স্পেশালি আমাদের ক্যান্টিনের যে আমাদের রান্নার যে অবস্থা, আমাদের রিডিং রুমের যে অবস্থা, এগুলো আমাদের অনেক ইমপ্রুভ হবে। দলমত নির্বিশেষে হার জিতের ক্রোধ ভুলে নির্বাচিত প্রতিনিধিরা ভূমিকা রাখবেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে, এমন প্রত্যাশাই তাদের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকাল গত 10 বছরে 3 বার সভাপতি পদে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। বারবার নির্বাচনে হারতে থাকা আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নেতারা এবার জয়ের ব্যাপারে আশাবাদী। তারা বলছেন অনৈক্য কাটিয়ে এবার ঐক্যবদ্ধ। অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবীরাও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচন ঘিরে সরগরম দেশের উচ্চ আদালত। নানা প্রতিশ্রুতি নিয়ে সুপ্রিম কোর্ট বারের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বারবার হারতে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী সমর্থিত আইনজীবী নেতারা বলছেন বারের উন্নয়নের স্বার্থে এবার তাদের বিজয় হবে। অতীতের বিভেদ ভুলে তারা এখন ঐক্যবদ্ধ বলেও জানান আইনজীবী নেতারা। অনেক সময় নিজেরা অতি আত্মবিশ্বাস এসব কারণে আমরা হেরে গিয়েছিলাম। এবার আমরা যেমন সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছি, আমরা এবার প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ইনশাল্লাহ এবার আমরা বিজয়ী হব। সারা বাংলাদেশে সাদা প্যানেল এবার জিতছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই সুপ্রিম কোর্ট বারেও সাদা প্যানেল জয়ী হবে। অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী অবস্থান ছিল, সেই কারণে আমরা ইতিপূর্বে বারবার আমরা হেরেছি। বর্তমানে আমাদের অবস্থা এতটা সংহত, আমরা খুবই আশাবাদী যে এবার আমরা ঢাকা আইনজীবী সমিতির মতোই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতেও আমরা বিপুল বিজয় অর্জন করব। অন্যদিকে এক ব্যক্তিকে বারবার প্রার্থী করা নিয়ে কিছুটা অনৈক্য দেখা দিয়েছে বিএনপির আইনজীবীদের মধ্যে, যদিও তাদেরও প্রত্যাশা জয় হবে বিএনপি প্যানেলের। যে দেশে বিচার ব্যবস্থা দুর্বল থাকে সেই দেশে কিন্তু গণতন্ত্র দুর্বল থাকে এবং আইন শাসন যেখানে দুর্বল সেখানে ইনভেস্টমেন্টের কমন হয়, আইন শৃঙ্খলা অবনতি হয়। সব রিয়েলাইজ করেই আইনজীবীরা এখানে জাতীয়বাদী দলকে বা ঐক্য প্যানেলকে ভোট দিয়ে যাচ্ছে। অন্যান্য প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে আইনজীবীদের সমস্যা সমাধানে এবং সুপ্রিম কোর্টের অনিয়ম দূর করতে কাজ করবেন তারা। দুর্নীতি প্রতিরোধে বার এ যাবৎকাল আমরা কোনো ভূমিকা রাখতে দেখি নাই। আমি চেষ্টা করব দুর্নীতি প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখতে। পর্যাপ্ত পরিমাণে কিউবিকলস বরাদ্দ করার জন্য এবং তৈরি করার জন্য প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেওয়া হবে বারের পক্ষ থেকে, সেই সব পদক্ষেপে আমি অংশগ্রহণ করব। বার ও বেঞ্চের মধ্যে যে সমন্বয় সেটা অবশ্যই সাধন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 14টি পদের জন্য 13 ও 14 মার্চ ভোট দিবেন 8088 জন আইনজীবী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির অধিকাংশ বাসই অচল। সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ট্রাক। এবার দক্ষ টেকনিশিয়ান গড়তে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা। টিএসসিতে রয়েছেন নবনির্বাচিত ভিপি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরু। সেখানে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, হ্যাঁ, এই মুহূর্তে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কথা বলি যে এখানে কোটা সংস্কার আন্দোলনকারীদের যিনি ভিপি প্রার্থী, ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুরু, তিনি কিন্তু এরই মধ্যে এসে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন, যারা ভোট বর্জনের দাবি আন্দোলন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে টিএসসির ভেতর থেকে মিছিল নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন সহ স্বতন্ত্র জোটের যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা সবাই কিন্তু এই আন্দোলনে একই সঙ্গে আছেন। তারা সবাই
মিছিলটি এখন বলা যায় যে টিএসসি থেকে রওনা হয়ে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির দিকে যাচ্ছে। তো এই মিছিলে এসে নুরুল হক নুরু যোগ দিয়েছেন। আমি একটু বলে রাখতে চাই, এর আগে এখানে দুই পক্ষের মধ্যেই ধাওয়া ধাওয়ার ঘটনা ঘটেছে। তারপর থেকেই এই টিএসসির অবস্থা যদি একটু বলি যে এখানে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা কোটা সংস্কার আন্দোলনকারী এবং যারা ভোট বর্জন করেছেন, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন সহকারে বাম প্রগতিশীল যে জোট রয়েছে, পাশাপাশি স্বতন্ত্র জোটের যে সমস্ত নেতারা রয়েছেন, তারা কিন্তু বারবারই স্লোগান দিয়ে তারা এই ভোটকে তারা বলছেন যে এই ভোট তারা বাতিল করে তারা পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলটি কিন্তু এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের লাইব্রেরির কাছাকাছি চলে এসেছে। এই আমরা ধারণা করছি যে এই মিছিলটি এখান থেকে মধুর ক্যান্টিনের দিকে যেতে পারে বলে আমরা ধারণা করছি। তবে শেষ পর্যন্ত দেখা যাক আসলে মিছিলটি কোন জায়গায় গিয়ে থামে। আর গণমাধ্যম কর্মীরা আসলে নুরুর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যে নুরু আসলে কি বলে, তিনি যে ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন কিনা শেষ পর্যন্ত এই বিষয়টি তার কাছে জানার চেষ্টা করবেন। তবে এখন পর্যন্ত যারা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, বিশেষ করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন এবং স্বতন্ত্র জোটের প্রার্থীরা, তারা বলছেন যে এই ভোট প্রহসনের ভোট, এবং তারা বলছেন যে তাদের কেউই এই দায়িত্ব গ্রহণ করবে না বলে তারা প্রত্যাশা করছেন। তবে তারা এটাও বলেছেন যে নুরু আসলে শেষ পর্যন্ত কি করে সেটি আসলে নুরুর ব্যক্তিগত সিদ্ধান্ত তারা জানার অপেক্ষায় আছেন। টিএসসিতে নবনির্বাচিত ভিপি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরু মিছিল করছেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য আলাদা কর্নার রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থ বছরের একনেকের ১৯তম সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। সভায় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্প সহ ২,৬৫১ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সড়ক পরিবহন বিভাগের ৩ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১,৪২২ কোটি টাকা। এছাড়াও রয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণ, জামালপুরে শেখ হাসিনা নকশিপল্লী স্থাপন প্রকল্প। হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইংয়ে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে। আপনার বারডেমে দেখছেন না, একটা উইং আছে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক। এটা ছিল একটা নির্দেশনা। এডিপি বাস্তবায়নের হার ফেব্রুয়ারি মাস শেষ হলো, সেই মাস পর্যন্ত 39.13 39.13%। আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস। সকালে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির দ্বিতীয় দিনে প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। আবেদনে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে এক বার্নার চুলার জন্য 750 থেকে বাড়িয়ে 1,350 টাকা, 2 বার্নার চুলায় 800 টাকা থেকে বাড়িয়ে 1,440 টাকা করার প্রস্তাব করা হয়। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারের দাম 32 টাকা থেকে বাড়িয়ে 48 টাকা করার আবেদন করা হয়। এছাড়া বিদ্যুৎ 208%, সার কারখানা 211%, ক্যাপটিভ পাওয়ারে 96%, শিল্পে 132% ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম 41% বাড়ানোর প্রস্তাব করা হয়। গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াকে অযৌক্তিক ও বেআইনি উল্লেখ করে জ্বালানি খাতে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানান ভোক্তা প্রতিনিধি, বিশেষজ্ঞ ও অংশীজনরা। পুরান ঢাকার চুরিহাটায় আগুনে দগ্ধ আরও 5টি মৃতদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। তবে রেফারেন্স নমুনার সঙ্গে মিল না পাওয়ায় এখনও 2 জনের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে সংস্থার সদর দপ্তরে এসব তথ্য জানায় সিআইডি প্রধান শেখ হেমায়েত হোসেন। তিনি জানান 68টি মৃতদেহের মধ্য থেকে ডিএনএ শনাক্ত করে প্রথম দিনেই হস্তান্তর করা হয় 48টি মরদেহ। পরবর্তীতে দ্বিতীয় ধাপে 20টি মরদেহের পরিচয় শনাক্তের কাজ শুরু করে সিআইডি। তিনি জানান পরীক্ষা নিরীক্ষা শেষে প্রথম ধাপে 11টি এবং আজ 5টি মরদেহের পরিচয় বের করা হয়েছে। দাবিদারের সঙ্গে মিল না পাওয়ায় এখনও 2টি মরদেহের পরিচয় বের করা সম্ভব হয়নি বলেও জানান সিআইডি প্রধান। 3টি পরিবারকে
ডিএনএ পরীক্ষা ব্যতি রেখে হস্তান্তর করা হয় এবং 3টি পরিবারের সাথে কোনো মৃতদেহের মিল পাওয়া যায়নি। সর্বমোট 20টি পরিবারের সাথে 20টি মৃতদেহের মিল পাওয়া গিয়েছে। আমাদের কাছে যে নমুনা স্যাম্পল আছে এটা থাকবে, আমরা দাবিদার পেলে আমরা আবার রেফারেন্স নমুনা নিয়ে আমরা ম্যাচ করব। ম্যাচ করার পরে যদি ম্যাচ করে তাহলে তো ভালো, আর না করলে তো অবস্থায় থাকবে। অনিয়মার অব্যবস্থাপনায় হিমশিম খাওয়া রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ও ট্রাক। এর আগের অভিজ্ঞতা বলছে কোটি কোটি টাকায় বিভিন্ন দেশ থেকে বাস কেনা হলেও সেগুলো মেরামতে কর্তৃপক্ষ আন্তরিক না হওয়ায় অধিকাংশ বাসই অচল হয়ে পড়ে আছে সংস্থাটির ডিপোয়। এবার তাই শুধু যানবাহন আনা নয়, সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বিআরটিসির টেকনিশিয়ানদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করছে ভারত। এসএন জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন এসএম সালাউদ্দিন। প্রায় 2.25 কোটি মানুষের ঢাকা, এখানে জীবিকার তাগিদে গণপরিবহনে চড়া মানুষের প্রতিপদের সঙ্গী বিরক্তি আর হতাশা। গাড়ি তো কোনো সময় আধা ঘন্টাও যায়, কোনো সময় 1 ঘন্টাও যায়। গত 3 দিন ধরে গুলশানে যাতায়াত করতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া গাড়ি পাওয়া যায় না। হয়রানি এই ছাড়া কোনো কিছুই নাই। সরকারি যদি পরিবহন বৃদ্ধি করা হইতো তাহলে সেখানে প্রতিযোগিতা বাড়তো, তাইলে ওরা আর বাসের ভাড়াটা বৃদ্ধি করতে পারতো না। এই সমস্যার সমাধান হতে পারত সরকারি ব্যবস্থাপনায় গণপরিবহন, কিন্তু বিআরটিসির বহরে থাকা 1430টি গাড়ির মধ্যে সচল আছে মাত্র 606টি বাস। এই ভাঙা পরিত্যক্ত বাসগুলোর মতোই অনেকটা অবস্থা এখন রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির। প্রায় কোটি টাকায় কেনা বাসগুলোর অনেকগুলো এখন বিকল হয়ে আছে শুধুমাত্র 1000 টাকায় কেনা যন্ত্রপাতির অভাবে। দায়কার পরিকল্পনার, আন্তরিকতার, নাকি খামখেয়ালিপনার? খালি গাড়ি কিনা তো বড় কথা না। যে গাড়ি আসার কথা 5 বছর চালার কথা, 2 বছর মাথায় দেখাতে গাড়ি ট্রাক্টর ভেঙে দিতেছে। ওই দেশের লোন দিয়ে ওই দেশের গাড়ি দেয়, তো ওরা ওদের যত দুর্বল গাড়িগুলো আছে এগুলো আমাদের কাছে পাঠায় দেয়। মেনটেন্যান্সের মধ্যে 100 টাকার মেনটেন্যান্স করে যে বলে যে আমি 500 টাকা করছি, চেয়ারম্যান অথবা ডাইরেক্টর এখান থেকে খুলনা বরিশাল কীভাবে চেক করবে? তো এই যে মেনটেন্যান্স, এই যে অপারেশন, এগুলো আসলে দুর্বল। অচল অবস্থা কাটাতে ভারত থেকে 600 বাস ও 500 নতুন ট্রাক আনছে সংস্থাটি। এর মধ্যে 300 ডাবল ডেকার, 100 নন এসি এবং 200 এসি বাস। তবে আগের অভিজ্ঞতা থেকে এবার সতর্ক বিআরটিসি। যেসব কোম্পানি থেকে গাড়ি আনা হবে তাদের কাছেই প্রশিক্ষণ দেওয়া হবে টেকনিশিয়ানদের। ইকোনমিক লাইফ টাইম যেটা আছে সেই লাইফ টাইম স্পেয়ার্স এবং মেনটেন্যান্স, এই জিনিসটা যদি আমরা প্রকিউরমেন্টের সময় যদি আমরা খেয়াল না করি তাহলে তখন এগুলো প্রতিষ্ঠানের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আমাদের টেকনিশিয়ান লেভেলে যারা কাজ করবেন মেনটেন্যান্সের জন্য, তারা এখানে লোকালও ট্রেনিং পাবে এবং বাইরে ওদের প্ল্যান্টে যেয়ে ওরা ট্রেনিং নিয়ে আসবে। অভিযোগ, বেসরকারি মালিকদের যে সিন্ডিকেট জিম্মি করে রেখেছে দেশের পরিবহন খাত, তাদের যোগ সাদস্যেই বিআরটিসিকে সক্রিয় করা যাচ্ছে না। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নেপালে বিমান বিধ্বস্তের 1 বছরেও হতাহতদের 32 জনই পাননি ক্ষতিপূরণের টাকা। দুঃসহ বেদনা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় দফায় অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে মোহাম্মদপুরের তুরাগ পাড় থেকে শুরু হয় অভিযান। এ সময় নদীর জায়গা দখল করে ঢাকা উদ্যানের মধ্যে গড়ে তোলা 4তলা ভবন সহ বেশ কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। ভেঙে দেয়া হয় এলাকার প্রভাবশালী দখলদারদের বহুতল ভবন। ঢাকা উদ্যান ছাড়াও আশপাশের বসিলা হাউজিং ও চন্দ্রিমা হাউজিংও একইভাবে নদীর জায়গা দখল করে ব্যবসা করে আসছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ধারাবাহিকভাবে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানায় সংস্থাটি। সদরঘাটে দুর্ঘটনা কমাতে বিআইডব্লিউটিএ নেওয়া উদ্যোগের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে বুড়িগঙ্গায় স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে ডুবে গেছে 2টি যানই। তবে সঙ্গে সঙ্গে নদীতে টহল থাকা নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কয়েকজন জানান 30 থেকে 35 জন যাত্রী নিয়ে একটি ট্রলার বাবুবাজার ব্রিজ এলাকা থেকে নদী পার হচ্ছিল। এ সময় সদরঘাট থেকে আসা একটি স্পিডবোটের সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীরা নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে টহলরত নৌ পুলিশ ছাড়াও আশপাশের কয়েকটি নৌকা ও ট্রলার এগিয়ে এসে সবাইকে উদ্ধার করেন।
এসব অনিয়ন্ত্রিত নৌযানগুলোকে নিয়ন্ত্রণে আনতেই গতকাল খেয়া ঘাট বন্ধ করে নির্দিষ্ট ঘাটে নিয়ে আসা হয় সকল যাত্রীবাহী নৌকাকে। তবে এর প্রতিবাদে সকাল থেকে সব ইঞ্জিনবিহীন নৌকা বন্ধ করে বুড়িগঙ্গার কেরানীগঞ্জ পাড়ে বিক্ষোভ করে স্থানীয়রা। ধরে টাইনে পরে আমার মার উঠেছে, আমার মার উঠানে পরে ওই লোকটা আবার আমরা টাইনে এইটার ভিতরে নৌকার ভিতরে উঠাইছে। আজকে আমার মায়ের আমরা বাঁচাইতে পারতাম না। সাইডে বসে ছিলাম, তখন যখন আমি পরে গেছি তখন সাথে রাত আবার এটাই ধরছিল, ওই যে স্পিড বোটটাই ধরছিলাম আর কি। ছিলাম আমরা, স্পিড বোটটা এখান দিয়ে আসতেছিল আর আমাদের নৌকাটা এখান দিয়ে আমরা পার হইতেছিলাম। তো মুখোমুখি সংঘর্ষ, কেউ ব্যালেন্স রাখতে পারে নাই, মুখোমুখি সংঘর্ষে বাড়ি গেছে। নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনার 1 বছর পার হলেও আজও মর্মান্তিক ওই দুর্ঘটনার দুঃসহ বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। নিহত 51 জনের মধ্যে 21 জনের স্বজনকে ক্ষতিপূরণের টাকা দেয়া হলেও এখনও পাননি 29 জন। ক্ষতিপূরণের টাকা পাননি গুরুতর আহত 3 বাংলাদেশীয়। উত্তরাধিকার সনদসহ অন্য জটিলতা নিরসন হলে খুব দ্রুত তাদের ক্ষতিপূরণের টাকা দেয়া হবে বলে জানিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আখিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন মিনহাজ নাসিরকে। হাতের মেহেদি না মুছতেই বিয়ের 9 দিনের মাথায় হানিমুনে গিয়ে দুজনে ফিরলেন লাশ হয়ে। ওর সাথে কথাই বলতে পারিনি, কোনো কথা। শ্বশুরবাড়ি কেমন লাগছে, কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না যে ও নাই। দুর্ঘটনায় নিহত ও আহত প্রতিটি যাত্রীরই আছে আলাদা গল্প, স্বপ্ন। খাজা হোসেন নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন এই তরুণ কেবিন ক্রু। কর্মস্থল ইউএস বাংলাতেই খাজার সঙ্গে পরিচয় ও ভালোবেসে বিয়ে কেবিন ক্রু সাদিয়ার। যুগল জীবন শুরুর 1.5 বছরের মাথায় প্রিয় স্বামী ও সহকর্মী খাজার মৃত্যুতে নিভে গেছে সব স্বপ্ন। এই জীবনে তার দাদা হইতে পারবো না, কবরের অভাবে আমার সন্তান চলে গেছে। 1 বছর পার হয়ে গেল, একটা কল, একটা খোঁজ খবর কিছুই ওখান থেকে আসেনি। সো কাদের জন্য এতটা ডেডিকেশন দেখালাম। BS211 ফ্লাইটটি ছিল কাঠমান্ডুতে সহকারী পাইলট হিসেবে পৃথুলার অভিষেক ফ্লাইট। আমি যখন কোনো পাইলটের চেহারা দেখি তখন মনে হচ্ছে আমার পাইলট, ওই যে আমার বাবু। সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরে দেন। এ পর্যন্ত 19 জন বাংলাদেশি ও 2 জন নেপালি সহ মোট 21 জন নিহতের স্বজন ও 6 আহত যাত্রীকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। 11,21,396,096 টাকা পে করা হয়েছে। 4 জন এখনো পর্যন্ত তাদের কোনো কাগজপত্রই দিতে পারে নাই। ইনজুরিদের ব্যাপারটা লেট হবে স্বাভাবিক, কারণ যতদিন পর্যন্ত চিকিৎসা শেষ না হবে ততদিন ওই যে সার্ভে সংস্থা বলতে পারবে না যে তার চিকিৎসা বাবদ কত টাকা দেওয়া হয়েছে আর আমরা টোটাল তাকে কত টাকা দিব। এই দুর্ঘটনা পুরো এভিয়েশন শিল্পের জন্য একটি শিক্ষা বলে মনে করে ইউএস বাংলা কর্তৃপক্ষ। প্রত্যেকটা ঘটনা থেকেই কিন্তু অটোমেটিক্যালি কিছু সেফটি মেজার্স চলে আসে। যেমন এইবারের রিপোর্টে বলা হয়েছে, নেপালের রিপোর্টে, যে নেপালের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা ছিলেন এদের ট্রেনিংটা আরও ভালো হতে হবে। যদি কন্ট্রোলাররা আপনার খুব অ্যাসার্টিভ হতেন তাহলে পাইলট ডিসঅরিয়েন্টেড হওয়ার পরেও এই দুর্ঘটনা প্রিভেন্ট করা সম্ভব হতো। পাইলট আবিদ সুলতান, সহকারী পাইলট পৃথুলা রশিদ সহ এই দুর্ঘটনায় প্রাণ হারান 27 বাংলাদেশি সহ 51 জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 23 জন নেপালি ও 1 জন চীনা নাগরিক। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গ্লোকোমাজনিত অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন দেশের প্রায় 30 লাখ মানুষ। অসচেতনতা ও পর্যাপ্ত সেবাকেন্দ্রের অভাবে চিরতরে অন্ধ হওয়া 2.5 লাখের সঙ্গে প্রতিনিয়তই বাড়ছে অন্ধ মানুষের সংখ্যা। গ্লোকোমায় হারানো দৃষ্টি কোনো চিকিৎসাতেই ফিরে না আসায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান বিশেষজ্ঞদের। আমিনুর রহমানের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। অতি নিকটের দৃষ্টিও অস্পষ্ট 4.5 বছর বয়সী সাদিকের। জন্ম থেকেই গ্লুকোমায় আক্রান্ত সাদিক ইতিমধ্যেই হারিয়েছে দৃষ্টির 50 ভাগ। চিকিৎসা চালিয়ে না গেলে বাকি দৃষ্টিও হারানোর আশঙ্কা চিকিৎসকের। এদিকে কানিজ হায়দারের 80 ভাগ দৃষ্টি কেড়ে নিয়েছে গ্লুকোমা। দু চোখে 2টি বড় অপারেশনের পর স্বস্তি বোধ করলেও বাকি 20 ভাগ দৃষ্টি সচল রাখতে চালাতে হচ্ছে ধারাবাহিক চিকিৎসা। সম্পূর্ণ চোখ লাল, মনে হতে কি রক্ত জমে আছে চোখে। চোখের মনিটা পর্যন্ত ঢেকে গেছিল আমার রক্তে, পানি পড়তো চোখে, দেখতে পারতাম না। বিশেষ করে আলোতে গেলে খুব কষ্ট হতো। ডাক্তার যেভাবে বলছে আমি ওইভাবে ওনার পরামর্শে চলছি, রেগুলার আসছি আমি, এখন অনেক ভালো আছি। আমাদের কাছে দেখা যায় যে
প্রায় 70-80-90% ড্যামেজ হলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা আসে। গ্লুকোমায় চোখের চারপাশ থেকে ধীরে ধীরে দৃষ্টির ব্যাপ্তি কমতে থাকায় রোগীরা বুঝতে পারেন অনেক দেরিতে। তাই কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উপজেলা পর্যায় পর্যন্ত বিনামূল্যে গ্লুকোমা পরীক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। গ্লুকোমা নির্ণয়ের জন্য যে ফ্যাসিলিটিসগুলো দরকার, বিভাগীয় শহরগুলোতে যে মেডিকেল কলেজগুলো আছে তাদের ফ্যাসিলিটিসগুলো আছে, তো এটা সারা দেশের তুলনায় অনেক অপ্রতুল। সবগুলো মেডিকেল কলেজেই যদি এগুলো থাকে, এটাই যথেষ্ট একটা জেলার এখন আপাতত আমরা মনে করি গ্লুকোমা স্ক্রিন করার জন্য। গ্লুকোমা ধরার পরে যদি নিয়মিত চিকিৎসকের কাছে আসে তাহলে সে অত্যন্ত সুন্দরভাবে তার বাকিটা জীবন কাটাতে পারে। কিন্তু সে যদি ঠিকমতো না আসে অথবা ওষুধগুলো ঠিকমতো চোখে না দেয় তাহলে তার দৃষ্টি যতটুকু আছে তার থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে একদম শেষ পর্যন্ত সে কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যেতে পারে। সমস্যা সমাধানে 50টির সাথে আরও 150টি ভিশন সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানালেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক। ভিশন সেন্টার প্রতিষ্ঠিত হলে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাবে। যাদের যদি চোখে ছানি পড়া থাকে, গ্লুকোমা থাকে, রেটিনার সমস্যা থাকে, ওই রোগীগুলোকে আমরা ভিশন সেন্টার থেকে বেস সেন্টারে রেফার করি এবং প্রত্যেকটা রোগীকে ওখান থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। গ্লুকোমা চোখের অনিরাময়যোগ্য অন্ধত্ব তৈরি করে। গবেষণা বলছে দেশে 40 শতকরা 2 জন গ্লুকোমা রোগে আক্রান্ত। এ রোগে বংশের প্রভাব থাকায় বাবা মা ভাই বোনের পাশাপাশি 40 সবাইকে অন্তত একবার চোখের গ্লুকোমা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা সম্ভব হবে কিনা তা নির্ধারণে প্রাথমিক তদন্ত করছে জাতিসংঘ। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে মিয়ানমারে নিযুক্ত সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি বলেন, 7 লাখ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয়া ও রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তুলে ধরবেন তারা। এ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করছেন আন্তর্জাতিক আইনজীবীরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতন এখনও অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন ইয়াং হিলি। নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে 14 মার্চ ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ নেপালের বিরাটনগরে অনুশীলন করেছে ছোটন শিশুরা। সেখানে আছেন রিপোর্টার নোমান আব্দুল্লাহ। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নোমান, আমরা আছি এই মুহূর্তে বিরাটনগরের শহীদ রংশালা স্টেডিয়ামে এবং আপনি জানেন যে নারী সাফ চ্যাম্পিয়নশিপের 5ম আসর শুরু হতে যাচ্ছে। এখানে কিছুক্ষণ পরই মাঠে গড়াবে এই আসরের এবারকার উদ্বোধনী ম্যাচে আপনাকে আগেই জানিয়েছিলাম মুখোমুখি হবে নেপাল এবং ভুটান এবং স্বাগতিক নেপাল আপনি জানেন যে বরাবরই শক্তিশালী দল এবং বরাবরই সাফের অন্যতম বড় দাবিদার বলা চলে তাদেরকে। ভুটান আমরা যতদূর দেখেছি যে এখন পর্যন্ত কোনো ম্যাচে তারা জয় পায়নি, সেই হিসেবে বলা চলে অনেকটা দুর্বল দল তারা। তবে এই মুহূর্তে আমরা মাঠে যেটি দেখতে পাচ্ছি যে দুই দলই যারা কিছুক্ষণ পর মাঠে নামবে তারা দুদলই কিন্তু ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে। দুদল তাদের নিজেদের মতো করে শেষবারের মতো তাদের নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে। আজকে সাফের আনুষ্ঠানিক কোনো উদ্বোধনী নেই আমরা যতদূর জেনেছি, তবে যে ছোটখাটো যে আয়োজন করা হয়েছে তার জন্য এখন পর্যন্ত সবাই উপস্থিত হয়ে আছেন। এখানে যারা প্রধান অতিথি কিংবা সহ যারা এখানকার আয়োজকরা আছেন তারা সবাইকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছে বেশ কিছু দর্শকও, নেপালের এখানকার বিরাটনগরের স্থানীয় বেশ কিছু দর্শক এখানে আছে, স্কুলের কিছু শিক্ষার্থী আছে এখানে। সব মিলিয়ে মোটামুটি এই টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য, আনুষ্ঠানিকতা শুরুর জন্য, টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু সারা হয়েছে। স্টেডিয়ামের কথা যদি বলি যে ছোটখাটো একটি স্টেডিয়াম আমরা এখানে দেখতে পাচ্ছি। স্টেডিয়াম এবং এখানকার আয়োজন, এখানকার স্থান নিয়ে, স্টেডিয়াম নিয়ে, ভেন্যু নিয়ে নানা ধরনের অভিযোগ অনুযোগ এখন পর্যন্ত আমরা শুনতে পেয়েছি। এখানে ঢোকার পথেও আমরা বেশ কিছু বিড়ম্বনা, বেশ কিছু ভোগান্তি আমরা দেখতে পেয়েছি। এটি হয়তোবা এখানকার স্থানীয় রীতি অনুসারে কিংবা এখানকার নিরাপত্তার কথা বিবেচনা করে যে স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা হচ্ছে। মুমু, আপনাকে জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত কিন্তু
এর আগে কখনো কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। তো প্রথমবারের মতো এখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার কিন্তু বেশ বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে, বেশ কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তার এখানে। তো সব মিলিয়ে আসলে বলা চলে যে টুর্নামেন্ট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ পর দেখার অপেক্ষায় বা টুর্নামেন্ট শুরু হলে সেক্ষেত্রে কেমন সেটি হয় এবং উদ্বোধনী ম্যাচ কেমন হয়। আপনি জানেন যে আরেকটি বিষয় জানিয়ে শেষ করব মুমু, যে এই গ্রুপে যেখানে আজকে খেলা চলছে এই গ্রুপে কিন্তু বাংলাদেশও আছে। সুতরাং বাংলাদেশ দলও আমরা যদি জানতে পেরেছি যে এই ম্যাচটি দেখার জন্য আসবে এবং তারা তাদের নিজেদের কৌশল সাজাবে আজকের ম্যাচ দেখে। তো মুমু, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবরাখবর। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ খবর জানাতে নেপালের বিরাটনগর থেকে যোগ দিয়েছিলেন নোমান আব্দুল্লাহ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। বিএসসিতে ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হককে ধাওয়া, ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিক্ষোভ, সবই পূর্ব পরিকল্পিত বলছে ছাত্রদল। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য আলাদা কর্নার রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেকে ৬টি প্রকল্প অনুমোদন। চুড়িহাট্টার আগুনের ঘটনায় ডিএনএ টেস্টে আরও ৫ জনের লাশ শনাক্ত। সংগ্রহ করা ৫২ স্বজনের নমুনার সঙ্গে কারো সঙ্গেই মেলেনি ২ জনের মরদেহ। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ১ চুলা ৭৫০ থেকে বাড়িয়ে ১৩৫০ এবং ২ চুলা ৮০০ থেকে বাড়িয়ে ১৪৪০ টাকা করার প্রস্তাব তিতাসের। অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে এবার উচ্ছেদ করা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের অবৈধ স্থাপনা। খেয়া ঘাট সরানোর প্রতিবাদে মাঝিদের বিক্ষোভ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।